একাডেমি প্রতিভার বিকাশে সর্বাত্মক প্রচেষ্টায় ব্রতী। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে 19 শতকের সমাজ ও শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা পঞ্চম অধ্যায়ের প্রথমাংশে বিষয়টা পাবে, আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় অধ্যায়ে বিষয়টা পাবে। তোমরা উভয় ক্লাসের ছেলেমেয়েরাই একটু ক্লাসটা ফলো করো। 19 শতকের সমাজ ও শিক্ষা সংস্কার। ভারতবর্ষের ইতিহাসে অষ্টাদশ শতক হলো অন্ধকারময় যুগ। সেখানে কুসংস্কারে আবদ্ধ ভারতবর্ষ, অশিক্ষায় আবদ্ধ ভারতবর্ষ ঠিক যেন অন্ধকারে নিমজ্জিত ছিল। কিন্তু ঊনবিংশ শতক জাগরণের যুগ। শিক্ষার বিস্তার, কুসংস্কার দূরীকরণ ইত্যাদির মাধ্যমে একদল মনীষী তারা তাদের অদম্য প্রচেষ্টায় ভারতবর্ষকে আলোর পথে পরিচালিত করতে পেরেছিল। এই 19 শতক থেকেই ভারতবর্ষ হাঁটতে শুরু করে আধুনিকতার পথে। যাদের প্রচেষ্টা ভারতবর্ষকে আধুনিকতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল, যাদের কাজকর্ম ভারতবর্ষ থেকে অশিক্ষার অন্ধকার এবং কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে ভারতবর্ষকে একটা নতুন পথের দিশা দেখাতে পেরেছিল, তাদেরকে নিয়েই আজ অল্প বিস্তর আলোচনা করব। তোমরা একটু বোর্ডটা ফলো করো। প্রথমেই দেখো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ। তিনি ছিলেন বাস্তববাদী। রাজা রামমোহন রায় ভারতবর্ষের যে সমস্ত কুসংস্কার, অর্থাৎ বাল্য বিবাহ, বহু বিবাহ, অস্পৃশ্যতা, জাতিভেদ, এরকম নানা রকম সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে তিনি এক অনমনীয় যোদ্ধা। তার কণ্ঠে সর্বপ্রথম বোধহয় এই সমস্ত অমানবিক প্রথার বিরুদ্ধে, বিশেষ করে সতীদাহর মতো হত্যা প্রথার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। তোমরা সতীদাহ প্রথা সম্পর্কে অনেকেই জানো যে হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো জীবন্ত অবস্থায়। এই নিষ্ঠুর বর্বর প্রথাকে স্বাস্থ্যসম্মত বলে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল ভারতবর্ষের গোঁড়া হিন্দু সমাজ। এই সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় শাস্ত্র ঘেঁটে তার নিজের সংবাদ কৌমুদী পত্রিকা এবং আরও অন্যান্য অজস্র পত্রিকায় তিনি প্রবন্ধ লেখেন এবং সতীদাহ প্রথা যে শাস্ত্র বিরোধী, শাস্ত্রের কোথাও এমন নিষ্ঠুর বর্বর প্রথার যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না, তা তিনি প্রমাণ করবার চেষ্টা করেন। রাজা রামমোহন রায়েরই প্রচেষ্টায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 17 নম্বর রেজুলেশন আইন করে এই সতীদাহ প্রথা কিন্তু নিষিদ্ধ করেছিল। পাশাপাশি বলবো রাজা রামমোহন রায় শিক্ষার বিস্তারে বেদান্ত কলেজ থেকে শুরু করে অ্যাংলো হিন্দু স্কুল ইত্যাদি গড়ে তুলেছিলেন। তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার একটা সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা পাক। ডক্টর সুশোভন সরকার তার বাংলার রেনেসাঁস গ্রন্থে একটা জায়গায় লিখছেন যে ব্রিটিশদের শুরু করা পাশ্চাত্য শিক্ষার ফলে ভারতবর্ষে একটা শ্রেণী তৈরি হবে, পাশ্চাত্য শিক্ষিত শ্রেণী। সেই শিক্ষিত শ্রেণীর হাতেই ব্রিটিশ শাসনের অবসান ঘটছে, ভারতবর্ষের স্বাধীনতা সুনিশ্চিত হচ্ছে। এই দৃশ্য যেন চোখের সামনে দেখতে পেতেন রামমোহন। অর্থাৎ রামমোহন ছিলেন বাস্তববাদী। আমি আগেই বলেছি তিনি যুক্তিবাদী। রাজা রামমোহন রায় একেশ্বরবাদ প্রচার বা ধর্ম সংস্কারের দিকটা একটু আলোকপাত না করলে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই কারণে বলি যে রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা গঠন করেছিলেন আর 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই দুটোই একেশ্বরবাদী সংগঠন, অর্থাৎ হিন্দু ধর্মে জাতপাতের ভেদাভেদ এবং মূর্তি পূজা ও বহু
ঈশ্বরবাদ, এই সমস্ত মতবাদ যে সময়টা সমাজে জেঁকে বসেছিল, সেই সময়টার বুকে দাঁড়িয়ে রাজা রামমোহন রায় প্রতিবাদ জানাচ্ছেন সেই বিষয়গুলোর এবং একেশ্বরবাদ প্রচার করছেন। বিষয়টা কতটা কঠিন একটু উপলব্ধি করার চেষ্টা করো তোমরা। রাজা রামমোহন রায় 1828 সালে যে ব্রাহ্মসভা গঠন করেছিলেন, তার মৃত্যুর পর পরে পরে সেই ব্রাহ্মসভা অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে হয়ে একেশ্বরবাদী আন্দোলনের গতিটা বিভিন্নভাবে ছড়িয়েছিল। যেমন পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজের মূল দায়িত্বে ছিলেন এবং তার নেতৃত্বে অন্যান্য অনুগামীরা একত্রিতভাবে একটা ব্রাহ্ম সমাজের আন্দোলন পরিচালনা করছিলেন। কিন্তু তাদের মধ্যে কেশবচন্দ্র সেন এবং তার কয়েকজন অনুগামী দেবেন্দ্রনাথের দল থেকে বেরিয়ে যাওয়ার ফলে দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজটা আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হলো। কেশবচন্দ্র সেনের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজটা ভারতবর্ষীয় বা নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হলো। আবার কিছুদিন পর কেশবচন্দ্রের কয়েকজন অনুগামী যেমন শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী, এনারা কেশবচন্দ্রের দল ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে একটা ব্রাহ্ম সমাজ গঠন করলেন। আর দেবেন্দ্রনাথের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজটা আদি ব্রাহ্ম সমাজ নামেই রয়ে গেল। কেশবচন্দ্র সেনের কথা বলছিলাম। কেশবচন্দ্র সেন যে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আন্দোলনের প্রভাবেই, তার আন্দোলনের প্রভাবেই সরকার 3 আইন পাশ করেছিল। ভারতবর্ষের কুসংস্কার দূরীকরণের ইতিহাসে এই 3 আইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজা রামমোহন রায় এইভাবে একটা একেশ্বরবাদী আন্দোলনের ধারার সূচনা করতে পেরেছিলেন। এটা তার ধর্ম সংস্কার আন্দোলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবার বলবো বিদ্যাসাগরের কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার রেনেসাঁস আন্দোলনের তথা ভারতবর্ষের নবজাগরণ আন্দোলনের একজন প্রবাদ প্রতিম পুরুষ। বীর সিংহের সিংহ শিশু সত্যেন্দ্রনাথ লিখেছিলেন। যাই হোক, বিদ্যাসাগর খুব ছোটবেলা থেকেই তার কুসংস্কার মুক্ত মন ছিল। বিদ্যাসাগর ছোটবেলায় তার পাড়ার এক খেলার সাথী আদুরিকে, সেও বাল্য বিধবা, ছোটবেলায় স্বামী হারিয়ে বিধবা, এবং হিন্দু সমাজের নিয়ম অনুসারে বিধবাদের একাদশীর সময় যে উপবাস, ওই ছোট্ট মেয়েটাকে উপোস করে থাকতে হতো। বিদ্যাসাগর তাকে লুকিয়ে ডেকে খাওয়াতেন। বিদ্যাসাগর একটা ছোট্ট ছড়ি হাতে পাড়ার মেয়েদের পড়িয়ে বেড়াতেন লুকিয়ে লুকিয়ে। যে সময়টা মেয়েদের পড়াশোনা করলে পাপ বলে গণ্য করা হতো, মেয়েদের পড়তে দেওয়া হতো না, সেই সময় একটা ছোট্ট ছেলে, ভাবা যায় সেই ছেলেটাই বড় হয়ে সত্যিকারের নারী শিক্ষার প্রবর্তক, সেই ছেলেটাই বড় হয়ে সত্যিকারের বিধবা বিবাহের প্রবর্তক। অর্থাৎ মেয়েদের, বিশেষ করে এই বাল্য বিধবাদের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা বিদ্যাসাগরকে ভীষণভাবে ব্যথিত করেছিল। 1849 সালে বিটন সাহেব অর্থাৎ বেথুন সাহেব যখন ভারতবর্ষে হিন্দু বালিকা বিদ্যালয় গঠন করছেন, মনে রাখতে হবে সেই প্রথম ভারতবর্ষের মাটিতে একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। মদনমোহন তর্কালঙ্কার সমস্ত কুসংস্কারের বন্ধন ছিন্ন করে তার 2 কন্যা ভুবনমালা এবং কুন্দমালাকে এই স্কুলে ভর্তি করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্কুল প্রতিষ্ঠার জন্য বেথুন সাহেবকে সহযোগিতা করেছিলেন এবং তিনি নিজে এই স্কুলের অবৈতনিক সম্পাদক ছিলেন। ভাবা যায় মাত্র 21 জন ছাত্রী নিয়ে সেদিন ভারতবর্ষের একটা বিদ্যালয়, নারী বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে এবং ভারতবর্ষের নারী শিক্ষার সূচনা হচ্ছে। পরবর্তীকালে বিদ্যাসাগরের হাত ধরে সেটা পূর্ণতা পাচ্ছে। কীরকম? 1858 সালের মধ্যে শুধুমাত্র বিদ্যাসাগরের নিজের উদ্যোগে বিভিন্ন স্থানে প্রায় 35টি বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর নিজে তৈরি করছেন এবং সেই সমস্ত বালিকা বিদ্যালয়গুলিতে যে সমস্ত ছাত্রীরা পড়াশোনা করত, তাদের সকলের খরচ বিদ্যাসাগর নিজে বহন করছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজ যদি শিক্ষিত না হয়, বিশেষ করে সমাজের একটা অংশ অর্থাৎ মেয়েরা শিক্ষার আলোয় যদি না আসতে পারে, তাহলে যে সমাজ পিছিয়ে পড়বে, এটা তিনি খুব সুন্দরভাবে অনুভব করতে পেরেছিলেন। বিদ্যাসাগর
1890 সালে তার নিজ গ্রাম বেরসিংহে তার মা ভগবতী দেবীর স্মৃতিতে ভগবতী বিদ্যালয় কিন্তু তৈরি করেছিলেন। এবার একটু সমাজ সংস্কারের কথা যদি বলি, জাতিভেদ, অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধে তিনি তো কঠিন যোদ্ধা। বিশেষ করে ছোট বয়সে, খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো অনেক বেশি বয়সী পুরুষদের সঙ্গে, যার ফলে সেই পুরুষের মৃত্যুর পরে সেই ছোটবেলাতেই মেয়েদের বিধবা হতে হতো। এই যে বাল্য বিধবাদের করুণ দশা বিদ্যাসাগরকে ভীষণভাবে ব্যথিত করেছিল। বিদ্যাসাগর তাদের মুক্তির জন্য কাজ করেছেন। এই বাল্য বিবাহের বিরুদ্ধে যেমন তিনি লড়েছেন, তেমন বিধবাদের নতুন করে বিয়ে দেবার কিন্তু তিনি ব্যবস্থা করেছিলেন। কলকাতা থেকে একবার নিজের বাড়িতে ফিরে যখন তিনি শুনছেন তার ছোটবেলার মাস্টারমশাই মারা গেছেন এবং মাস্টারমশাই মারা যাবার সাথে সাথে তার 3 জন স্ত্রী বিধবা হয়েছেন, আর তার মধ্যে সর্বকনিষ্ঠ বধূটির বয়স মাত্র 10, বিদ্যাসাগরের বুকটা যেন যন্ত্রণায় ফেটে পড়তে চাইছে। বিদ্যাসাগর যেন কান্নায় ফেটে পড়তে চাইছে। এই হলেন বিদ্যাসাগর, যার মন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রচণ্ড কঠিন, আবার মানুষের দুঃখে তিনি কাতর। সেই জন্যই তো তাকে দয়ার সাগর বলা হয়। যাই হোক, 1856 সালে বিদ্যাসাগর তার আমরণ সংগ্রামে, দীর্ঘদিনের সংগ্রামে বিধবা বিবাহ আইন পাশ করালেন। কিন্তু আইন পাশ করিয়েই তিনি থেমে থাকেননি। 1856 সাল থেকে তার পর কয়েক বছরের মধ্যেই তিনি 60টি বিধবা বিবাহের আয়োজন করলেন এবং এই উপলক্ষে প্রায় 82,000 টাকার মতো খরচ করলেন। এই জন্য তাকে প্রচণ্ড ঋণ ভারে জর্জরিত হতে হয়েছিল। তিনি শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কালীমতির বিয়ে দিয়েছিলেন। নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গেও ভবসুন্দরী নামে একজন বিধবার বিয়ে দিয়েছিলেন। অর্থাৎ শুধু আইন পাস নয়, বাস্তবায়নের ব্যাপারেও বিদ্যাসাগর খুব তৎপর ছিলেন। জীবনের শেষ ভাগে যখন সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি সাঁওতাল পরগনার কারমাটার অঞ্চলে দিন কাটাচ্ছেন, তখন সেই দয়ার চরিত্র প্রতিফলিত। সকাল থেকেই একদল উপজাতি মানুষ, আদিবাসী মানুষ, তারা ভুট্টা ইত্যাদি জিনিস এসে বিদ্যাসাগরকে দিয়ে যাচ্ছেন, বিক্রি করে যাচ্ছেন। বিদ্যাসাগর সাধ্যমতো তাদের দাম দিচ্ছেন। আবার একটু বেলা হতেই একদল আদিবাসী মানুষ এসে বলছে, ও বিদ্যাসাগর খেতে দে না, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাই। সেই অভুক্ত মানুষগুলোর হাতে সেই ভুট্টা তুলে দিচ্ছেন বিদ্যাসাগর। এইভাবে ভারতবর্ষকে আধুনিকতার পথে পৌঁছে দেওয়ার কাজটা বোধহয় এত সুন্দরভাবে, এত মন প্রাণ ঢেলে আর কেউ করেননি। যাই হোক, আমার স্বভাবগত কারণেই হয়তো সমাজ ও শিক্ষা সংস্কারের কথা বলতে বলতে তার জীবনের বেশ কয়েকটি গল্প বলার দিকে চলে গেলাম। আসলে 19 শতকের নবজাগরণের যুগের প্রত্যেকটা মনীষীর জীবন এত ঘটনাবহুল, তাদের এক একজনকে নিয়েই আরো দীর্ঘ ব্যাখ্যা করা যায়, তাদের জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা যায়, কিন্তু আমাদের এই ভিডিওর স্বল্প পরিসরে তা ততটা সম্ভব নয়। পরে সুযোগ হলে আবারও জানানোর চেষ্টা করব। ডেভিড হেয়ারের কথায় আসি। ডেভিড হেয়ার স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা। তিনি ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার তৈরি পটলডাঙ্গা একাডেমি, যেটা পরে হেয়ার স্কুল নামে পরিচিত হয়েছে, আর স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটি, এই দুটো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। স্কুল সোসাইটি পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য স্কুল তৈরির কাজটাতে গুরুত্ব দিয়েছিল, আর ক্যালকাটা স্কুল সোসাইটির কথা বললাম, স্কুল বুক সোসাইটি পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য স্কুলের ছাত্রছাত্রীদের বই সাপ্লাই দেবার ব্যাপারটা গুরুত্ব দিয়েছিল। এগুলো সব ডেভিড হেয়ারের তৈরি। ডেভিড হেয়ার বলতে গিয়ে একটা কথা বলবো, এই ক্যালকাটা স্কুল সোসাইটি এবং স্কুল বুক সোসাইটির সঙ্গে কিন্তু ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন রাজা রাধাকান্ত দেব, যার নাম আমি এখানে লিখিনি।
রাজা রাধাকান্ত দেব তারই উদ্যোগে গৌরমোহন বিদ্যালঙ্কারের লেখা স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটা বই, নারী শিক্ষা বিস্তারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বই, সেই বইটি কিন্তু প্রকাশিত হয়েছিল রাজা রাধাকান্ত দেবের প্রচেষ্টায়। এরপর ডিরোজিওর কথা বলি। হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি এবং তার ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে সমস্ত কুসংস্কার, সেই কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ ইত্যাদির বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে একটা প্রতিবাদ জাগিয়ে তুলেছিলেন। ডিরোজিও এবং তার অনুগামীদের ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হয়। ডিরোজিওর এই নববঙ্গ দল, এই দলের বেঙ্গল স্পেকটেটর, ইনকুয়েরর, পার্থেনন, এরকম প্রচুর পত্রপত্রিকা এবং পুস্তিকার মাধ্যমে তারা কিন্তু মানুষের মধ্যে একটা কুসংস্কার বিরোধী চেতনাটা জাগানোর কিন্তু চেষ্টা করেছে। তবে এই প্রসঙ্গে বলি, অনেক ঐতিহাসিক কিন্তু, বিশেষ করে ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর সুমিত সরকার, এদের মতো ঐতিহাসিকরা কিন্তু এই নববঙ্গ আন্দোলনের প্রশংসা করেননি। তারা কেউ কেউ বলছেন যে এরা নেতিবাচক চিন্তাধারায় আচ্ছন্ন, এরা উচ্ছৃঙ্খল, এরা কালাপাহাড়, এরা ভ্রান্ত পুঁথি পড়া বুদ্ধিজীবী। অর্থাৎ তারা সমালোচনা করে বলছেন যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে অশিক্ষিত, সেখানে এই সমস্ত পত্রিকা বা পুস্তিকার মাধ্যমে আন্দোলন পরিচালনা, সেটা বোধহয় সাধারণ মানুষকে ততটা স্পর্শ করতে পারে। তবুও একদল ঐতিহাসিকদের চোখে তারাই আবার কিন্তু দেশের ভবিষ্যৎ। তারা বলছেন যে ওই সময়ের বুকে দাঁড়িয়ে কুসংস্কারের বিরোধিতা করাটাই যেমন কঠিন কাজ ছিল, অন্তত সেই সময়ে মানুষের চেতনায় বিপ্লব আনার জন্য লেখালেখির মাধ্যমে হলেও তারা একটা প্রতিবাদী ভাবধারায় অগ্রসর হতে পেরেছিল। সেই জন্য কেউ কেউ আবার তাদেরকে কাঞ্চনজঙ্ঘার চূড়ার সাথে তুলনা করছে। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তার এই আর্য সমাজে তিনি একেশ্বরবাদের কথা বলেছিলেন। তিনি বেদকে একটা চূড়ান্ত গ্রন্থ বলে উল্লেখ করেছিলেন এবং দয়ানন্দ সরস্বতী বলেছিলেন যে বেদের মধ্যেই সমস্ত বিজ্ঞানের বিষয়বস্তু নিহিত আছে। তিনি মূর্তি পুজো, পুরোহিতদের প্রাধান্য, বাল্য বিবাহ এগুলোর নিন্দা করেছিলেন এবং বিধবা বিবাহ এবং নারী শিক্ষার পক্ষে কিন্তু কাজ করেছিলেন। পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে পাঞ্জাবে তার এই আর্য সমাজের ভীষণ প্রভাব ছিল। তবে দয়ানন্দ সরস্বতীর কথা বলতে গিয়ে আমি আরেকজনের কথা একটু বলে দেব। মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে তার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্যোতিবা ফুলে। তিনি মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে সত্যশোধক সমাজ নামে একটা সমাজ গঠন করেছিলেন। সেখানে তিনি এবং তার অনুগামীদের নিয়ে নিচু শ্রেণীর মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি লড়াইতে নেমেছিলেন। একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার সমাজ সংস্কার আন্দোলনের কাজে সহযোগী ছিলেন তারই সহধর্মিণী সাবিত্রীবাই। এভাবে দয়ানন্দ সরস্বতী এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে জ্যোতিবা ফুলে, এনাদেরও অবদান অনস্বীকার্য। জ্যোতিবা ফুলের নাম আমি এখানে লিখেছি। স্যার সৈয়দ আহমেদ ভারতবর্ষের মুসলিম সমাজের শিক্ষার বিস্তারে একটা আন্দোলনের সূচনা স্যার সৈয়দ আহমেদের হাত ধরে। স্যার সৈয়দ আহমেদ মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1863 সালে। 1864-তে তিনি মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার উদ্যোগ নিচ্ছেন। 1875-এ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, আলিগড় বিশ্ববিদ্যালয় নামে পরে পরিচিত হয়। মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষার বিস্তারের প্রচেষ্টা, এটা একটা শিক্ষার আন্দোলন। তবে স্যার সৈয়দ আহমেদের কথা বলতে গিয়ে আমি শুধু এটুকু বলবো, অনেক গবেষণার ক্ষেত্রে অনেক সময় কেউ কেউ স্যার সৈয়দ আহমেদকে বেশ কিছুটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। তা ইতিহাসসম্মত এবং যুক্তিসম্মত নয়, এটা তোমরা মাথায় রেখো। তার প্রমাণস্বরূপ আমি তোমাদের একটা ছোট্ট বিষয় উল্লেখ করব। স্যার সৈয়দ আহমেদ 1864 সালের 27 জানুয়ারি গুরুদাসপুরে একটা বক্তৃতায় শ্রোতাদের বলছেন, মনে রেখো, হিন্দু আর মুসলমান এই দুটি শব্দে শুধু ধর্মের পার্থক্যই বোঝায়, আর কিছুই নয়। এদেশে যারাই বাস করে, তারা হিন্দু হোক, মুসলমান হোক, এমনকি খ্রিস্টান হোক, সকলে একই জাতি। তাদের সকলকে মিলতে হবে
দেশের মঙ্গলের জন্য, আর সে মঙ্গল তাদের সকলেরই মঙ্গল। 1864 সালে তিনি ঐক্যের সপক্ষে একটা জায়গায় লিখছেন, তোমরা কি একই দেশে বাস করো না? চিতা হোক বা কবর হোক, মৃত্যুর পরে সে তো একই ঠাঁই, মাটিতে আশ্রয়। একই মাটিতে তোমাদের চলার পথ, একই মাটিতে দাঁড়িয়ে তোমরা নিঃশ্বাস নাও। অর্থাৎ এর চেয়ে বড় ঐক্যতার কথা, এর চেয়ে বড় সম্প্রীতির কথা আর কি হতে পারে? স্যার সৈয়দ আহমেদ তার আলিগড় আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের শিক্ষার বিস্তারে একটা স্মরণীয় নাম হয়ে রয়েছেন। ইতিহাস তাকে কোনোদিন ভুলবে না। একটু চিকিৎসাবিদ্যার কথায় আসবো, মধুসূদন গুপ্তের কথায়। মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। 1835 সালে তিনি শব ব্যবচ্ছেদ করেন। শব অর্থাৎ মৃতদেহ, অর্থাৎ পোস্টমর্টেম, মৃতদেহকে কাটা এবং গবেষণার মাধ্যমে চিকিৎসাবিদ্যার উন্নতি করার প্রচেষ্টা। মনে রাখতে হবে যে সময়টায় মধুসূদন গুপ্ত শব ব্যবচ্ছেদ করছেন, ভারতবর্ষের এই অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা সমাজ, যেখানে জাতপাতের ভেদাভেদ প্রচণ্ড, যেখানে একটা মৃতদেহকে ছুলে তাকে গঙ্গা স্নান করতে হতো, সেখানে শব ব্যবচ্ছেদ সেই মৃতদেহকে কেটে চুড়ে পরীক্ষা নিরীক্ষা করবেন আর সমাজ তাকে মেনে নেবে, ওই সময়ের বুকে তা বোধহয় সম্ভব ছিল না। সমাজে এমন কাজ করলে পতিত অর্থাৎ ঘৃণ্য হওয়ার, সমাজে কোণঠাসা হয়ে যাওয়ার, সমাজ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার একটা বিরাট ভয় ছিল। কিন্তু সমস্ত বাধা নস্যাৎ করে মধুসূদন গুপ্ত 1835 সালে শব ব্যবচ্ছেদ করলেন। তার এই বিশাল কীর্তি স্মরণীয় করে রাখার জন্য ফোর্ট উইলিয়াম থেকে তোপধ্বনি করা হয়েছিল। তিনি অ্যানাটমি, লন্ডন ফার্মাকোপিয়া গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করেছিলেন এবং সংস্কৃত ভাষায় অ্যানাটমিস্ট ভ্যাডে মেকাম বলে একটা গ্রন্থ অনুবাদ করেছিলেন। এরপর দীর্ঘদিন তিনি কলকাতা মেডিকেল কলেজে শারীরবিদ্যার শিক্ষক ছিলেন মধুসূদন গুপ্ত। হাজী মোহাম্মদ মহসিনের কথা যদি বলতে হয় তাহলে বলবো হাজী মোহাম্মদ মহসিন দানবীর নামে বিখ্যাত। 19 শতকে বাংলার মুসলিম সমাজে শিক্ষার বিস্তার, জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে তার অবদান অসামান্য। তিনি তার প্রচুর সম্পত্তি সমাজের কল্যাণে দান করে গেছেন। হুগলির ইমামবাড়া হাসপাতাল, কলেজিয়েট স্কুল, হুগলি ব্রাঞ্চ স্কুল, হুগলির মাদ্রাসা, এরকম প্রচুর প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ কল্যাণের জন্য তিনি কিন্তু অর্থ ব্যয় করেছেন। তিনি হাজী মোহাম্মদ মহসিন। পণ্ডিতা রমাবাঈর নাম আমি এখানে লিখেছি, তবে শুধুমাত্র পণ্ডিতা রমাবাঈ নয়, ভারতবর্ষ তথা বাংলার শিক্ষার বিস্তারে বেশ কয়েকজন মহিলার অবদান অবশ্যই অনস্বীকার্য। ভগিনী শুভলক্ষ্মীর কথাও এখানে বলতে পারি, বিশেষ করে বেগম রোকেয়ার কথা বলতে পারি। ছোটবেলায় তাকে পড়তে দেওয়া হয়নি, মেয়েদের পড়াশোনা প্রচণ্ডভাবে নিষেধ ছিল, লুকিয়ে চুরিয়ে অনেক কষ্ট করে তিনি পড়াশোনা শিখেছিলেন। বড় হয়ে তিনি একটা শিক্ষা আন্দোলনের নাম হয়ে উঠলেন, বড় হয়ে তিনি মেয়েদের শিক্ষার জন্য কাজ করলেন। পণ্ডিতা রমাবাঈও তেমনি শিক্ষার বিস্তারে এবং সমাজ সংস্কারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 19 শতকের দ্বিতীয় ভাগে তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু সমস্ত অস্পৃশ্যতা জাতিভেদ তিনি দূর করে একজন শূদ্রকে বিয়ে করেছিলেন। সামাজিক বাধা তিনি মানেননি। পরে স্বামী মারা যাবার পর বিধবা হয়ে তিনি যখন বিদেশে ডাক্তারি পড়তে গেলেন তার মেয়েকে নিয়ে, পরে ফিরে এসে তিনি মেয়েদের চিকিৎসার কাজে ব্রতী হলেন এবং শিক্ষার বিস্তারের পক্ষে সওয়াল করলেন। খুব গুরুত্বপূর্ণ নাম পণ্ডিতা রমাবাঈ। শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে একটা জায়গায় একজনের সঙ্গে কথোপকথনের সময় বলছেন, আমার যিনি গুরু তিনি তার নিজের নামটা, তোমরা হয়তো জানো শ্রীরামকৃষ্ণের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। তো বিবেকানন্দ বলছেন যে আমার যিনি গুরু তিনি তার নিজের নামটাও খুব ভালো করে লিখতে পারেন না, অথচ আমি এত শিক্ষিত পণ্ডিত মানুষ হয়ে আমি তার পা ছোঁয়ারও যোগ্য নই। শ্রীরামকৃষ্ণদেব ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং ধর্ম সমন্বয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নাম, একটা স্মরণীয় নাম।
তিনি বোধহয় আধ্যাত্মিক ক্ষেত্রে একটা বিরাট রহস্যের কেন্দ্রে বসে আছেন। পুঁথিগত বিদ্যা তার তেমন ছিল না, কিন্তু নিজের জীবন ও সাধনার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের অনুসন্ধান করেছেন। তিনি সব ধর্মকে একত্রিত করে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের উপাসক ছিলেন তিনি। তিনি বলতেন যত মত তত পথ। তিনি বলতেন প্রত্যেকটি মতকে এক একটি পথ বলে জানবে, শুধু আমার পথটাই ঠিক আর অন্য সকলের পথ ভুল বা মিথ্যা, এরকম বোধ কখনো যেন না জন্মায়, বিদ্বেষ ভাব কখনো যেন না জন্মায়। তিনি বলতেন ঈশ্বর তো এক ও অভিন্ন, তাকে যে নামেই ডাকা হোক না কেন তিনি ঈশ্বর। আর তিনি যেখানে বসে আছেন সেটা যদি ছাদ বলে মনে করি, তাহলে আমাদের প্রত্যেক ধর্ম তথা প্রত্যেক মত হলো এক একটা সিঁড়ির মতো সেই ছাদে উঠবার জন্য। আমরা সবাই যে যার মতকে আঁকড়ে ধরে এক সময় ঠিক সেইখানেই পৌঁছাবো। এই রামকৃষ্ণদেবের দর্শন, এই হলো রামকৃষ্ণদেবের নিজের চিন্তাধারা। তিনি আধুনিক শিক্ষা, পাণ্ডিত্য, ঐশ্বর্যের অধিকারী ছিলেন না ঠিকই, কিন্তু খুব সহজ সরল কথায় মানুষকে ধর্মের প্রকৃত সারবস্তু কিন্তু চিনিয়ে দিতে পেরেছিলেন। শ্রী রামকৃষ্ণের পর তারই সুযোগ্য শিষ্য বিবেকানন্দের কথা বলবো। শ্রী রামকৃষ্ণদেবকে এক সময় তিনি প্রশ্ন করেছিলেন, আপনি ঈশ্বর দেখেছেন? আমাকে দেখাতে পারেন? রামকৃষ্ণদেব বলেছিলেন, অবশ্যই তোকে দেখাতে পারি। পরবর্তীকালে রামকৃষ্ণদেব বিবেকানন্দের জ্ঞানের চোখ খুলে দিয়েছিলেন, এবং সেই জ্ঞানের চোখ দিয়েই বিবেকানন্দ ঈশ্বর দেখেছিলেন। কোথায় জানো? সাধারণ মানুষের মধ্যে। বিবেকানন্দ বলছেন, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বিবেকানন্দ ঊনবিংশ শতকের ভারতবর্ষের নব্য বেদান্তবাদের প্রতিষ্ঠাতা, নব্য বেদান্তবাদের গুরুত্বপূর্ণ প্রচারক। বেদান্তবাদ আমরা বুঝি অর্থাৎ বেদান্তের ব্যাখ্যা। বেদান্তে এক ঈশ্বরের কথা বলা আছে ঈশ্বর এক ও অভ্রান্ত এবং তিনি সত্য। সেই বেদান্তের ব্যাখ্যাকে তিনি নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যেটাকে আমরা নব্য বেদান্তবাদ বলি। সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের বিভিন্ন নগরে প্রান্তরে গ্রামে গ্রামে ঘুরে তিনি মানুষের, ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ, নিরন্ন মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, এবং তিনি মনে করছেন যে মানুষকে সেবা করাই হলো ঈশ্বরের সেবা করা। তাই তার গুরুর মতো তিনিও বলছেন শিব জ্ঞানে জীব সেবার কথা। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে একটা ধর্ম সম্মেলনে ধর্মের প্রকৃত সারবস্তু তুলে ধরেছিলেন, একথা তোমরা জানো। পরবর্তীকালে তার হাত ধরেই ভারতবর্ষের মাটিতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়, সেটাও তোমরা জানো। লালন ফকিরের কথা একটু বলবো। লালন ফকিরকে বাউল সম্রাট বলা হয়। লালন ফকির হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন তা নিয়ে দ্বিমত আছে। তিনি নিজে কখনো নিজের ধর্মের পরিচয় দেননি, নিজেকে সত্যিকারের একজন মানুষ বলে দাবি করতেন। তিনি তার গানে গানে সুরে সুরে, বিশেষত মাটির সুরে, মানবতার জয়গান গেয়েছিলেন। লালন ফকির প্রায় 115-16 বছর বয়সে যখন মারা যান, শোনা যায় তার মৃত্যুর পর কোনো রকম হিন্দু বা মুসলিম কোনো রকম ধর্মীয় রীতি পালন করা হয়নি। লালন ফকির জীবদ্দশায় প্রচুর গান মাটির সুরে গেয়ে গেছেন, এবং প্রত্যেকটা গানের অন্তর্নিহিত অর্থের মধ্যে তিনি এক মনের মানুষের খোঁজ করেছেন। তিনি হলেন ঈশ্বর। অর্থাৎ মানুষকে ধর্মের প্রকৃত সত্য চিনিয়ে দেওয়া, সমস্ত ভেদাভেদ বিদ্বেষভাব ভুলিয়ে মাটির সুরে মানুষকে ঐক্যবদ্ধ করা এবং মানবতার পথ দেখিয়ে দেওয়া, লালন ফকির এটা করতে পেরেছিলেন তার গানে গানে। তিনি তার গানে লিখছেন, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামুন চিনি পইতে প্রমাণ, বামুনি চিনি কি প্রকারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম নাই নজরে। লালন ফকির তাই ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা এবং সংস্কারের ইতিহাসে
একটা অন্যতম নাম। এভাবে ঊনবিংশ শতক জুড়ে ভারতবর্ষে অজস্র মনীষীর কথা আছে। আমি কজনেরই বা কথা বলতে পারলাম, আর যাদের বলতে পারলাম তাদের কথাই বা কতটা বিস্তারিত বলতে পারলাম। পরে কখনো সুযোগ হলে আরও বিস্তারিত বলার চেষ্টা করব, কিন্তু এখন অন্তত অবসর সময়ে তোমরা বাড়িতে বসে যে বিষয়গুলোর ওপর মোটামুটিভাবে আলোকপাত করলাম সেগুলো একটু নিজেদের বই অনুযায়ী পড়বার চেষ্টা করো। তবে পরিশেষে যে কথাটা আমি বলতে চাই, বাংলার এই সমস্ত মানুষের প্রচেষ্টায় যে জাগরণ, যেটাকে আমরা নবজাগরণ বা রেনেসাঁস বলি, এই রেনেসাঁস নিয়েও কিন্তু বিতর্কের শেষ নেই। রেনেসাঁস নিয়ে একদল ঐতিহাসিক বলছেন যে এই রেনেসাঁস ইউরোপের রেনেসাঁসের মতো নয়, ইটালির রেনেসাঁসের একেবারে বিপরীত ধর্মী, এখানে জাগরণটা ততটা গুরুত্বপূর্ণ নয়, এবং অনেকেই এটাকে বাংলার নবজাগরণ বলে মেনে নিতে পারছেন না। তবে সমস্ত সমালোচনার ক্ষেত্রে অনেকে যারা বলেন যে এটা হিন্দু জাগরণবাদে পর্যবসিত হয়েছিল, কেউ বলছেন গ্রামের আপামর সাধারণ মানুষের মধ্যে নবজাগরণ বিস্তার লাভ করতে পারেনি, সাধারণ মানুষকে তেমনভাবে ছুঁতে পারেনি, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ রয়েছে, অনেক যুক্তি তাদের রয়েছে। কিন্তু সবশেষে এটুকু বলতে পারি, অষ্টাদশ শতকের অন্ধকারময় যুগের বেড়াজাল ছিঁড়ে 19 শতকে তবু তো ভারতবর্ষ আধুনিকতার পথে হাঁটতে শুরু করেছিল, এটাও কম কথা নয়। তবু তো ভারতবর্ষ শিক্ষার বিস্তারের চিন্তা ভাবনায় অগ্রসর হয়েছিল, তবু তো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে একাধিক মানুষের কর্ম প্রচেষ্টায় ভারতবর্ষ আলোর পথটা খুঁজে পেতে পেরেছিল। আর ঐতিহাসিক কিছু কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটা কথা বলতেই পারি যে ইটালির রেনেসাঁস এবং বাংলার রেনেসাঁস, দুই রেনেসাঁসের প্রেক্ষাপটটা ছিল পৃথক। তাই ইটালির রেনেসাঁসকে বিচার করতে হবে ইটালির প্রেক্ষাপটে, বাংলার রেনেসাঁসকে বিচার করতে হবে বাংলার পরিস্থিতির প্রেক্ষাপটে। জাতপাত, অস্পৃশ্যতা, কুসংস্কারের ক্লেবে আকণ্ঠ নিমজ্জিত ভারতবর্ষের সমাজ এই 19 শতকে সমাজ সংস্কারক এবং শিক্ষা সংস্কারকদের হাত ধরে যেভাবে আলোর পথের সন্ধান এনে দিল, সেটা বরাবর আমাদের ইতিহাসে শ্রদ্ধার সাথে স্মরণীয়। ধন্যবাদ, ভালো থেকো।